This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, দেখছেন TV9 বাংলা। বেঙ্গল ব্রেকিং নিয়ে আপনাদের সঙ্গে আমি অনির্বাণ আর আমার সঙ্গে আমি শর্মিষ্ঠা রয়েছি। বাংলায় 2 দশক পরে ভোটার তালিকার নিবিড় সমীক্ষা হচ্ছে। বাড়ি বাড়ি গিয়ে তালিকা যাচাই করার দায়িত্বে বুথ লেভেল অফিসাররা, কিন্তু সেই প্রক্রিয়াতেও নিয়ম নাস্তি আর বিতর্কের এক শেষ। হাওড়ার সাকরাই থেকে উত্তর 24 পরগনা পানিহাটি স্কুলে বসেই ফর্ম বের করতে দেখা যাচ্ছে বিএলওদের। মালদার চাচলে বিএলও তো এক কাঠে উপরে। ভোটারের বাড়ি যাওয়া দূর, পঞ্চায়েত প্রধানের বাড়ি থেকে এনুমারেশন ফর্ম বেলের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। এদিকে পূর্ব মেদিনীপুরে পাঁশকুড়ায় আবার রাস্তার পাশে বসেই ফর্ম বিলি করছেন বিএলও। নিউ টাউনে ধর্মীয় স্থান থেকে বিলি হয়েছে এনুমারেশন ফর্ম, বুথ লেভেল এজেন্ট নন। তবু তৃণমূল নেতাকে সঙ্গে নিয়ে বাড়ি বাড়ি হাজির হচ্ছেন বিএলও। বিতর্কের শেষ নেই। এবং সেখানে চেয়ার নিয়ে বসে আপনি এখান থেকে ফর্ম বিলি করছেন। আমি কিন্তু তা করতে চাইনি। আমি তো এই গ্রামের বাসিন্দা নই। সিস্টেম অনুযায়ী আমার গ্রামের আমাকে বিএলও দেওয়া উচিত ছিল। তো আমি বলছি আমি তো এই গ্রামের বাসিন্দাই নয়, তো আমি চিনি না, ওদের 2-4 জনকে চিনি। তো এখন সেক্ষেত্রে বহির্ভূত হয়তো হচ্ছে, কিন্তু আমাকে কাজটাও তুলতে হবে। তো 1465 ভোটার একা বিএলও, আমি কাজটা তুলবো কিভাবে? এখানে তো বাড়িতেই এসেছি, বাড়িতে এসে এই আশেপাশের যে লোকেরা তাদেরকে একসাথে দিয়ে দিচ্ছি। এখানে আশেপাশে যারা আছে তারা একবারে দিয়ে দিচ্ছে, তাহলে আমার কাজটা একটু এগিয়ে যাচ্ছে। আমি বসে গুছাচ্ছিলেন। হ্যাঁ, আচ্ছা। এখন আমাদেরকে সিরিয়াল ভাবে মেনটেন করতে বলেছে, আমি ওইভাবেই করবো। আচ্ছা, প্রথম দিন তো একটু গুছাতে দেরি সমস্যা হচ্ছে একটু হচ্ছে। আপনার সঙ্গে যে সূর্যকান্ত সাপুই ছিল তৃণমূলের দল, আর অন্য দলের ছিল কি কেউ? তো আপনার সঙ্গে কেন একটা নির্দিষ্ট রাজনৈতিক দলের বিএলএ কেন, আর অন্য রাজনৈতিক দলের বিএলএদেরকে আপনি ডাকেননি? আমি ডাকবো, অফিস যা পাঠিয়েছে আমার দিলে আমি নেবো, ওরা সবাই আসবেন আমার সঙ্গে। বিএলওদের বলা আছে, নির্দেশ আছে পুরো বাড়ি গিয়ে সেই ফর্ম দিয়ে আসতে। সেখানে আপনি এখানে টেবিল বলছি, দেখুন বাড়ি বাড়িতে আমার পার্টে পপুলেশন আছে 1458, মানে প্রচুর আমার ফর্ম হয়েছে। আমার এতগুলো ফর্ম এখন ডিস্ট্রিবিউট করেছি। ডিস্ট্রিবিউট করার পরে আমি এতটা ফর্ম আমার পক্ষে নিয়ে একটা বাড়িতে যাওয়াটা সম্ভব হচ্ছিল না। এবার এক রহস্যজনক ভিডিওকে নিয়ে খবর তুলে ধরবো। কিভাবে তুলে নিয়ে যাওয়া হয়েছিল সোনা ব্যবসায়ী স্বপন কামিলাকে, কোন পথে নিয়ে যাওয়া হয়েছিল, তারপরেই বা কি হলো? স্বপন কামিলার বাড়িওয়ালাকে সঙ্গে নিয়ে এই ঘটনা তদন্ত করেছে TV9 বাংলা। দেখুন, সল্টলেকে সোনা ব্যবসায়ীকে খুনের অভিযোগ রাজগঞ্জের বিডিওর বিরুদ্ধে, তাও আবার নাকি বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে। রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের বিরুদ্ধে বিধাননগর দক্ষিণ থানায় অভিযোগ দেয়। এবার সেই ঘটনা সংক্রান্ত সিসি ক্যামেরা ফুটেজ পুলিশের হাতে। পুলিশ সূত্রে খবর, 28 অক্টোবর বেলা 12:30 নাগাদ একটি সাদা ও একটি কালো গাড়ি থামে দত্তাবাদে সোনা ব্যবসায়ী স্বপন কামিলার দোকানের সামনে। বেলা 12:52 স্বপনকে তুলে নিয়ে যাওয়া হয় কালো গাড়িটিতে। দুপুর 1:20 নাগাদ সেই গাড়ি পৌঁছয় নিউ টাউনের একটি বাড়ির সামনে। রাত 9:15 ওই বাড়ি থেকে এক ব্যক্তিকে চ্যাংদোলা করে গাড়িতে তুলতে দেখা যায়। এই জায়গায় গাড়ি এসে দাঁড়ায় এই বাড়ির ভেতরে তাকে নিয়ে যাওয়া হয়, এবং পরবর্তী ক্ষেত্রে দেখা যায় যে ঠিক তার 10 মিনিট পরেই একটি সাদা রঙের ইনোভা গাড়ি আসে। এই দোকানের সিসিটিভি ফুটেজ কিন্তু সংগ্রহ করে, পাশাপাশি অদূরেই বাড়ি রয়েছে, সেই বাড়িরও সিসিটিভি ফুটেজ এবং হার্ড ডিস্ক সংগ্রহ করে পুলিশ। এরপর কয়েক ঘন্টা পর যাত্রাগাছিতে খালের ধারে স্বপন কামিলার দেহ উদ্ধার হয়। দত্তাবাদ থেকে স্বপনের সঙ্গে তার বাড়িওয়ালাকেও তুলে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ। কোন পথ দিয়ে তাদের নিউ টাউনে নিয়ে যাওয়া হয়? এই বৈশাখী সোজা একদম, এই সোজা একদম বৈশাখীর উপর থেকে না। হ্যাঁ, এই তো বৈশাখী, এই আইল্যান্ড, হ্যাঁ সোজা, এটা মিস সোজা। হ্যাঁ, এই 1 নম্বর গেটে ভিডিও এই পথ দিয়ে নিয়ে গেল, একদম এই পথ দিয়ে নিয়ে গেছে, পথ দিয়ে সোজা চলে গেছে। এই পথ দিয়ে সোজা ওইদিকে। হ্যাঁ, এইদিকে ডান দিকে। কোন দিকে গেল? এইদিকে, এই তো ওই পথ ধরে। হ্যাঁ, আমি একা গেছিলাম একটা গাড়িতে, সাদা গাড়িতে। ও সে আমার গাড়ি এখানে, তো সেই গাড়ি দেখা যাচ্ছে না, এরকম টানছে কালো গাড়ি। আর নিউ টাউনের বাড়িতে যাওয়ার পর ঠিক কি হয়েছিল?
কোন জায়গাটা নামিয়েছে গাড়ি থেকে? এখানে নামিয়েছে, এইখানটা নামিয়েছে। হ্যাঁ আচ্ছা, সবাই এসছি ভিতরে ওখানটা। আচ্ছা, ভেতরে ঢুকিয়েছে? ভিতরে ঢুকায়নি, ওখান থেকে উনি বেরিয়েছে। আচ্ছা, বেরিয়ে বলে ওনাকে দিয়ে আসো। আচ্ছা, একটা ড্রাইভার এলো। আচ্ছা, আমি বসলাম, আমার ছেড়ে দিয়ে এলো। আবার ছেড়ে দিয়ে এলো এই জায়গায় নামালো, এই বাড়িটাই, তাই তো? হ্যাঁ হ্যাঁ, এই বাড়িটা, এই বাড়িটা। বাড়িওয়ালা গোবিন্দবাগের অভিযোগ, গোটা মিশনে আগাগোড়া বিডিও প্রশান্ত বর্মন উপস্থিত ছিলেন আর তার সাগরেদদের নির্দেশ দিয়ে যাচ্ছিলেন। গাড়ি দুটো গাড়ি নিয়ে এসেছিল, নিয়ে এসে তুলে এখান থেকে ও এসেছিল, এসে খোলালো জিনিসপত্র সব একদম খুলে নিয়ে চলে গেল ওই বিডিও অফিসার প্রশান্ত বর্মন। তারপরে আমার সব তুললো, ওকেও তুলে নিয়ে কালো গাড়িটা বেরিয়ে গেল। তারপরে আমাকে সাদা গাড়িটা বললো ওখানে, ও বললো ওনাকেও নিয়ে আসো, প্রশান্ত বর্মন আমাকেও নিয়ে চলে গেল। 4 থেকে 5 জন ছিল যে সোনা নিয়েছে। ও বললো অসুবিধে নেই, ছেড়ে দিবে। নিয়ে যেতে এই তো করলো, মানে ওখান থেকে ছেড়ে দিয়েছে, মানে আমি বেঁচে গেছি। সম্প্রতি বিডিও প্রশান্ত বর্মনের বাড়িতে নাকি গয়না চুরি হয়। তার সন্দেহ, সোনা ব্যবসায়ী স্বপন নাকি সেই চোরাই মাল কেনে, আর সেই খোঁজেই নাকি ব্যবসায়ীর দোকানে যান বিডিও। তারপরই নাকি এইসব কাণ্ড ঘটান প্রশান্ত বর্মন। কিন্তু প্রশ্ন হচ্ছে, আইনের সাহায্য না নিয়ে নিজেই কেন উদ্যোগী হলেন? যদি সোনা চুরি গিয়ে থাকে, সেই সোনাও কি কালো? তিনি কত বড় প্রভাবশালী যে আইনের তোয়াক্কাও করেন না? এত তথ্য থাকা সত্ত্বেও কেন অধরা রাজগঞ্জের বিডিওর মাথায় কার হাত? রঞ্জিত ধরের রিপোর্ট, TV9 বাংলা। বেটিং অ্যাপের মাধ্যমে আর্থিক তছরূপের অভিযোগ 2 প্রাক্তন ক্রিকেটারের বিপুল সম্পত্তি বাজেয়াপ্ত করা হলো। শিখর ধাওয়ান এবং সুরেশ রায়নার 11 কোটি 14 লক্ষ টাকা সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি। সব জেনেই 1x বেটিং অ্যাপের প্রচারের অভিযোগ। 1x বেটিং অ্যাপকে অবৈধ বলে ঘোষণা করেছে কেন্দ্র। নজিরবিহীন পদক্ষেপ ফিফার। এবছর থেকে শান্তি পুরস্কার চালু করছে বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা। নিন্দুকেরা বলছেন, ট্রাম্পকে খুশি করতেই নাকি হঠাৎ ফিফা প্রথম শান্তি পুরস্কার চালু করছে। ফিফা প্রেসিডেন্ট ইনফান্তিনো জানিয়েছেন, আগামী 5ই ডিসেম্বর ওয়াশিংটনে বিশ্বকাপের সূচি ঘোষণা করবে ফিফা। আর সেখানে প্রথমবার শান্তি পুরস্কার প্রাপকের নাম ঘোষণা করবে ফিফা। এবার বিশ্বকাপের অন্যতম হোস্ট কান্ট্রি আমেরিকা, এবং আর এই 2-2 4 করছেন অনেকে। বিশ্বজুড়ে জল্পনায় শান্তি পুরস্কার প্রাপক হিসেবে ট্রাম্পের নাম নাকি চূড়ান্ত হয়ে গিয়েছে, শুধু ঘোষণাটুকুই বাকি রয়েছে। এতদিন ডোনাল্ড ট্রাম্প নোবেল করে কম কান্নাকাটা করেননি, কিন্তু বিড়ালের ভাগ্যে শিখেছিলেনই শেষ পর্যন্ত। এবার কি নাকের বদলে নুরুল জুটতে চলেছে ট্রাম্পের কপালে? উঠছে প্রশ্ন। শর্মিষ্ঠা, ধরো এসআইআর না হলে কি হতো তা নিয়ে অনেক জল্পনা কল্পনা রাজনীতির ময়দানে চলতে পারে। মানে কারুর ভোট বাড়তো কিনা, কারুর ভোট কমতো কিনা, এত রাজনৈতিক চুলোচুরি হতো কিনা। কিন্তু এসআইআর না হলে নিশ্চিতভাবে কিছু মানুষ কতটা সমস্যার মধ্যে আছেন, কতটা হতদরিদ্র অবস্থায় আছেন, সেটা জানা যেত। কেন জানো, কবি অচিন্ত কুমার সেনগুপ্ত লিখেছিলেন, কারা ওরা, চেনেন না ওদের? ওরা বিরাট এক নৈরাজ্যের, এক নেই রাজ্যের বাসিন্দা। সত্যি নেই রাজ্যের বাসিন্দা হয়েই এতদিন ছিলেন মালদার কালিয়াচক 2 নম্বর ব্লকের একটা নয়, দুটো নয়, 21টা মৌজার প্রায় 2.5 লক্ষ মানুষ। গল্পের মতো রাজ্য, তাই না? কিন্তু সত্যি 1 দশকের বেশি সময় হলো ঝাড়খণ্ডের সরকার এদের ভোটাধিকার দিয়ে দিয়েছেন, কিন্তু জীবন জীবিকার অধিকার সেই যেন এদের কাছে সোনার পাথর দেয়। ভাগ্যিস স্যার এসেছিলেন। এটা হচ্ছে বাংলার, এবং শুধু তাই নয়, অথচ তাদের কাছ থেকে যাবতীয় পরিষেবা তার থেকেও তারা কিন্তু বঞ্চিত, কোনো সরকারি পরিষেবা তারা পায় না। তারা হচ্ছে আবার ভোটার ঝাড়খণ্ডের, মানে ভোটটা নেয় ঝাড়খণ্ড, জমির ট্যাক্স খাজনা সবটাই সব পশ্চিমবঙ্গ সরকার নিচ্ছে, মানে ঝাড়খণ্ড পাচ্ছে না। ঝাড়খণ্ড পাচ্ছে না, কিন্তু ঝাড়খণ্ডের ভোটার, আপনার ঝাড়খণ্ডের ভোটার আমরা পরিষেবা থেকে বঞ্চিত আছি, লাভ থেকে বঞ্চিত আছি, আমাদের ছেলেমেয়েরা লেখাপড়া চাকরি থেকে বঞ্চিত আছে। মালদার কালিয়াচক 2 নম্বর ব্লক পঞ্চানন্দপুর ঘাট থেকে গঙ্গা পথে ঘণ্টা দেড়েক উজিয়ে পৌঁছতে হয় পলাশগাছি পুরানপুরের মতো গ্রামে। এই মাটি বাংলারই, কিন্তু ওরা ভোটার ঝাড়খণ্ডের। লাল ফিতের ফাঁসে জীবনযাত্রা দুর্বিষহ। আমরা এক ধরনের মানে ক্যাদখানায় আছি। রেসিডেন্ট সার্টিফিকেট হয়, নিবাস প্রমাণপত্র হয়, সেটা অনেকের নাই। তো উচ্চশিক্ষা বা স্কুল শিক্ষা লাভ নিতে পারছে না। হ্যাঁ, ভোট দেওয়ার অধিকারটা দিয়েছে, আর কোনো পরিষেবা দেয়নি। হয় পশ্চিমবঙ্গ সরকার, তুমি দয়া করে এই মানুষগুলোকে লিখিতভাবে ঝাড়খণ্ডকে দিয়ে দাও, আর না তো ঝাড়খণ্ড যে ধরে আছে জবরদস্তিভাবে, ওইখান থেকে নিয়ে নাও, এই মানুষগুলোকে পরিষেবা দাও। বছর 15 আগে সমীক্ষা করে এই চর এলাকার মানুষদের ভোটাধিকার দিয়ে দেয় ঝাড়খণ্ড সরকার, কিন্তু পশ্চিমবঙ্গ সরকার তাদের অধিকার ছাড়তে নারাজ। 2 রাজ্যের মাঝখানে
এই সমস্ত 2.5 লক্ষ বাঙালি শোষিত হচ্ছে। সমস্ত পরিষেবা থেকেই তারা বঞ্চিত, না স্বাস্থ্য না শিক্ষা। আমাদের বেঙ্গলের জায়গায় ঝাড়খণ্ডকে আমরা দেবো কেন? এটা হয় কোনোদিন? চালাকি করে ঝাড়খণ্ড ভোটাধিকার দিয়েছে, বাট কোনো কিছু পরিষেবা দেয় না। ওটা আমাদের বেঙ্গলের জায়গা এবং আস্তে আস্তে ঝাড়খণ্ড সেটাকে দখল করার চেষ্টা করছে। আগামী দিনে আমাদের পদক্ষেপ হবে এটাকে আমাদের বেঙ্গলের মধ্যে আনা। এখানে বাংলাকে প্রকৃতপক্ষে বাংলা ভাগ হয়ে গেছে, বাংলাকে ভাগ করে ঝাড়খণ্ডকে দিয়ে দেওয়া হয়েছে প্রায় 290 বর্গ কিলোমিটার। খাতা কলমে নয়, বাস্তবে ছেড়ে রাখা হয়েছে। চিফ সেক্রেটারি এবং চিফ মিনিস্টার অর্ডারও দিয়েছে ওটাকে সার্ভে করার জন্য, কিন্তু এখনো পর্যন্ত সার্ভে হচ্ছে না। আমরা এর প্রতি তীব্র ধিক্কার জানাই। দুই রাজ্যের দড়ি টানাটানিতে এই মানুষগুলো চরম বিড়ম্বনায়। খাঁটি কথা এই যে ভোটের দাম আছে, কিন্তু ভোটারের বোধহয় নেই। এসআইআর না হলে ওদের খোঁজ নিতে কেউ আসতো? এমন একটা করছে বাঙালির অস্মিতা, এই 2.5 লক্ষ 3 লক্ষ লোক নিজের দেশে নিজের রাজ্যে থেকে পরবাসী হচ্ছে। মানবিক মুখ্যমন্ত্রীর দিক থেকে কোনো রকম চেষ্টার ত্রুটি থাকবে না, কিন্তু বিজেপি এখন যেটা বলছে সেটা শুধুমাত্র তঞ্চকতা বা রাজনৈতিক মজমা জমিয়ে রাখার জন্য বলছে। 47-এ দেশভাগ, 71-এ মুক্তিযুদ্ধ। বাঙালিকে উদ্বাস্তু হতে বাধ্য করেছিল সাম্প্রদায়িক দাঙ্গা। সে যন্ত্রণা যারা জানেন তারা জানেন, কিন্তু স্বাধীনতার পর 7 দশক পেরিয়ে গেলেও ছিন্নমূল হওয়ার ক্ষতে মলম কেউ লাগায়নি, বরং নিত্য নতুন ক্ষতের জন্ম হচ্ছে। হায় রে দেশ। শুভতোষ ভট্টাচার্যের রিপোর্ট, TV9 বাংলা। যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই। এসআইআর আবহে অনেক চাপা ছাই ওড়ানোর কাজ চলছে, আর তার ফল হিসেবে পাওয়া যাচ্ছে অনেক বাংলাদেশির হদিশ। কেউ বৈধভাবে আছেন, কেউ অবৈধভাবে, কিন্তু ভারতে এসে সবাই হাতে হাতে ভারতের একাধিক পরিচয়পত্র পেয়ে গেছে। ভোটার, আধার, ড্রাইভিং লাইসেন্স, কোনো কিছুর অভাব নেই। কোন জাদুতে বাংলাদেশিরা খুব সহজে এদেশের নাগরিক হয়ে ওঠেন? এসআইআর আবহে অনেক চুপ কথা ফাঁস হয়ে যাচ্ছে। রাজ্যের কোনায় কোনায় লুকিয়ে থাকা বাংলাদেশিরা নিজেরাই হাত তুলে দিচ্ছেন। স্যারের চাপে হাত তুলে বলছেন তারা বাংলাদেশ থেকেই এসেছেন। কিন্তু প্রশ্ন অন্য জায়গায়। যারা বাংলাদেশ থেকে বৈধ বা অবৈধভাবে ভারতে এসেছেন তারা ভারতীয় পরিচয়পত্র পাচ্ছেন কিভাবে? কোন জাদুকাঠি আছে তাদের হাতে? বছর দুয়েক আগে বাংলাদেশের সিলেটের বাসিন্দা নীলুফা ইয়াসমিনের সঙ্গে বিয়ে হয় দিনহাটার রুহান খন্দকারের। এতে কোনো সমস্যা নেই, কিন্তু বিয়ের মাত্র 2 বছরের মধ্যে নীলুফা খন্দকারের সংগ্রহশালায় একের পর এক ভারতীয় পরিচয়পত্র। কি নেই সেখানে? ভোটার কার্ড, প্যান কার্ড, আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স। এইসব নথিতে ভর করে ভারতের পাসপোর্টের জন্য আবেদন করে ফেলেছেন নীলুফা। তাকে ভারতীয় বলবে না এমন ক্ষমতা কার আছে? মাত্র 2 বছরে সব তৈরি। কিন্তু নীলুফারের এক হাতে যখন একের পর এক ভারতীয় পরিচয়পত্র, অন্য হাতে বাংলাদেশের পাসপোর্টে ভারত সরকারের দেওয়া ভিসা। যে ভিসা দেখিয়ে এখনো এপার ওপার হচ্ছেন নীলুফা। কোথায় বাড়ি ছিল বাংলাদেশের? সিলেট প্রপার সিটিতেই। ওর মা গেছিলো, আমি গেছিলাম, আমরা 3 জনেই গেছিলাম। সরকারিভাবে বিয়েও হয়েছিল। এখানে আমার বড় ছেলে ওই সূত্র পাইছে, ভোটার কার্ড বানার একটা ইস্যু আছে, সাবমিট করছে। এবং রাজ্যে এসআইআরের হাওয়া উঠতেই যদিও ভোটার লিস্ট থেকে নামটা কাটিয়ে দিয়ে এসেছে নীলুফার পরিবার। ভুল হয়েছে, কিন্তু কার ভুল? পাসপোর্ট নিয়ে আসে, ভিসা নিয়ে আসে। গত আগামী ডিসেম্বর মাসে ভিসা শেষ হয়ে যাবে, মেয়াদ আবার ডিসেম্বর মাসে যাবে। হ্যাঁ, এটা আমাদের মিস্টেক হয়ে গেছিলো। উনি ভিডিও স্বীকার করলো যে ওরা কাজ করে ইলেকশন কমিশন এখানে। তারপরে বললো ঠিক আছে, আপনার একটা লিখিত দিয়ে দেন যে এখানে আমরা ডকুমেন্ট প্রডিউস করতে না পারায় ভোটার কার্ডটা বাতিল বলে গণ্য হলো। বলতেন ঠিক আছে। ভোটার লিস্ট থেকে নাম না হয় সরিয়ে দেওয়া হয়েছে, কিন্তু বাকি পরিচয়পত্রগুলো কার হাত ধরে এলো এসব? মজার কথা, খন্দকার পরিবারের একটা দোকান আছে, যে দোকানে ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ডের ভুলভ্রান্তি শুধরে দেওয়ার কাজ করা হয়। পাড়ায় পাড়ায় এমন অনেক দোকানই থাকে। এটাই কি একের পর এক নথি তৈরির ডিপো? তবে এই চক্রে যে আরও অনেকে আছেন তাতে কোনো সন্দেহ নেই। ভোটার তালিকা নিয়ে রাজনৈতিক দলগুলোর আগ্রহের তো অন্ত নেই, বিশেষত যে যখন ক্ষমতায় থাকে। সেই ক্ষমতার বলেই কি রাজ্যের একের পর এক প্রান্তে ভারতীয় নথি তৈরির চক্র চলছে? চ্যাংরাবান্ধা সীমান্ত দিয়ে গত 2-3 বছরে কয়েক হাজার বাংলাদেশি নারী এবং মেয়ে তাদেরকে কিন্তু ভারতে দালাল মারফত ঢুকিয়ে দেওয়া হয়েছে।
অনেকে পাসপোর্ট নিয়ে এসছেন, আবার অনেকে কাটা তারের ভেতর দিয়ে অবৈধভাবে এসছেন। তারা কোথায়? এভাবেই কি তারা বিভিন্ন জায়গায় বৈবাহিক সূত্রে আবদ্ধ হয়েছেন কিনা এখন রীতিমতো বড়সড় প্রশ্ন এটাই। সুমন কল্যাণ ভদ্রের রিপোর্ট, TV9 বাংলা। বালি পাচার মামলায় ইডির প্রথম গ্রেপ্তার সল্টলেকের ব্যবসায়ী অরুণ শরাফ। জিডি মাইনিং সংস্থার প্রাক্তন ডিরেক্টর অরুণ শরাফ বৃহস্পতিবার দিনভর জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তার করা হয় তাকে।